হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি এবিটিএ টেস্ট পেপারের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে আজকে আমরা 12 নম্বর ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি 11 নম্বর ডিস্ট্রিক্ট অবধি কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা 12 নম্বর ডিস্ট্রিক্ট অর্থাৎ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের উপরে যে ম্যাথমেটিক্সের যে সেটটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে 357 নম্বর পেজ দেখবে, ওইখানে যে সেটটি রয়েছে সেখানে আমরা 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো নিয়েই কিন্তু শুধুমাত্র আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকারেও লাগবে। আম, প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ করে দেখো না, তাতে কিন্তু তোমাদের অনেকটা কনসেপ্ট কিন্তু তোমরা কিছু জিনিস তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাই বলছি, হয় স্পিড করে দেখে নাও, ইন্টু 1.25 এরকম করে দেখো, কিন্তু স্কিপ করে দেখো না। যদি আমার বলা স্লো হয়ে যাচ্ছে তো তোমরা স্পিডটা বাড়িয়ে নিতে পারো। ওকে, তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন বেশি সময় নষ্ট না করে শুরু করব। 1 নম্বরের একের দাগ দেখো। বলছে শতকরা সুদের হার কত হলে কোনো মূলধনের 20 বছরের সুদ ওই সময়ে সবৃদ্ধি মূলের 4/9 অংশ হবে। ঠিক আছে, তো এখানে দেখো, আমি জানি না, তাহলে সুদ সুদ বলেছে, সুদ মানে এখানে অ্যাকচুয়ালি সরল সুদের কথা বলেছে। তাহলে আই সমান আমি কি লিখবো, PRT/100। টি জানি না, আমি আরও জানি না, যেটা আমি বের করব। টি বলে দিয়েছে, দেখো 20 বছর বলে দিয়েছে, তাই লিখবো আমি 20/100। তাহলে এইটা কি হলো, আমাদের সরল সুদ আমি পেলাম। ঠিক আছে, তো এটাকে যখন আমি ক্যালকুলেশন করছি, 20×5=100, দেখো পাচ্ছি PR/5 টাকা। এটা হচ্ছে আমাদের কি, সুদ। সবৃদ্ধি মূল মানে কি, সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল, পি। তার মানে পাবো কত, PR/5 প্লাস পি। এই টাকাটা পাবো কি, আমাদের সবৃদ্ধি মূল। তাহলে আনসার কত হবে, পি কমন নিলে R/5 প্লাস 1, এই টাকাটা হবে কি আমাদের সবৃদ্ধি মূল। ঠিক, এবারে আমরা শর্তানুসারে কি বলেছে দেখো, বলছে ওই 20 বছরের সুদটা মানে হচ্ছে এই আই, আই মানে কত, PR/5। এইটা কি বলে দিয়েছে আমাদের, বলছে ওই সময় সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল কত পেয়েছি, পি ইন্টু R/5 প্লাস 1। এটা পেলাম কি আমি, সবৃদ্ধি মূল। বলছে তার কত অংশ হবে, 4/9 অংশ, মানে এটা গুণিত 4/9। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের শর্তানুসার। এখান থেকে আমরা কি বের করব, আর বের করব। দেখো দুদিকে পি কেটে যাবে, তাহলে এইদিকে পড়ে থাকবে কত, R/5। এদিকে থাকবে কত, R/5 গুণিত 4/9, মানে 4R/45 একটা হবে, আর এটা হবে 4/9। ঠিক আছে, তাহলে বা দিব আমি, R/5 মাইনাস 4R/45 ইকুয়ালস টু হবে 4/9। জাস্ট ক্যালকুলেশন করব আমরা। লসাগু কত হবে, 45, 5 9 45, 9R মাইনাস 4R ইকুয়ালস টু 4/9। পাবো কত, 5R বাই না 45, 5R বাই কত পাবো, 45 সমান হচ্ছে 4/9, বা আর সমান কত পাবো, 4/9। 45 এদিকে গুণ হয়ে যাবে, আর নিচে কত চলে আসবে, 5 চলে আসবে। 45 গুণ হবে, 5 নিচে চলে আসবে। তাহলে কিসে পাবো, 9×5=45, 5 5 কেটে যাবে, মানে অ্যান্সার হচ্ছে কত আমাদের, 4%। তাহলে আমাদের সুদের হার যেটা আমি ধরেছিলাম আর, সেই সুদের হার কত হলে বলেছে, তাই অ্যান্সার হবে অ্যাকচুয়ালি এখানে অপশন এ হবে এখানে সঠিক উত্তর, 4%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, দুয়ের দাগে। বলছে এক্স ভ্যারিজ অ্যাজ কিউব রুট অফ ওয়াই হলে নিচের কোনটি সঠিক। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 2 আমরা করব। বলছে এক্স ভ্যারিজ অ্যাজ কিউব রুট অফ ওয়াই হলে নিচের কোনটি সঠিক, এখানে জানতে চেয়েছি। দেখো আমি যদি লিখি এক্স ভ্যারিজ অ্যাজ কিউব রুট অফ ওয়াই, ওকে, তাহলে এইটাকে কি করতে পারি আমি, এক্স সমান কে ইন্টু কিউব রুট অফ ওয়াই, যেখানে কে নট ইকুয়ালস টু 0 লিখতে পারি, হ্যাঁ কি না।
উভয় পক্ষে যদি আমি বর্গ করে দিই, সরি হোল কিউব মানে কিউব করে দিই, তাহলে এক্স এস কিউব সমান কত হবে, কে কিউব ইন্টু ওয়াই আসবে না? ঠিক, তার মানে এক্স এস কিউবকে আমি লিখতে পারি এক্স এস কিউব ওয়াই এর সঙ্গে ভ্যারিজেস হবে, এক্স এস কিউব ভ্যারিজেস ওয়াই। এবারে দেখো এখানে যদি সেটা থাকে তাহলে অবশ্যই আমি সেটাকে অ্যান্সার লিখবো। দেখো ওয়াই ভ্যারিজেস এক্স এস কিউব রয়েছে, মানে এইটার সঙ্গে কিন্তু এখানে অপশন এটা কিন্তু সঠিক হচ্ছে, তাই না? তার মানে এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমার অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেন, দেখো দুটোর মধ্যে সিমিলারিটি কি রয়েছে, দেখো এইখান থেকে আমি লিখতে পারি, দেখো ওয়াই সমান 1/k³ ইন্টু এক্স কিউব লিখতে পারি না? তাহলে 1/k³ মানে কি, নট ইকুয়ালস টু জিরো, কে নট ইকুয়ালস টু জিরো মানে 1/k³ নট ইকুয়ালস টু জিরো। তারপর লিখতে পারি ওয়াই ভ্যারিজ এস এক্স কিউব। ঠিক আছে, তাও আমি বলে দিলাম দুটো কিন্তু সেমই থাকে। ঠিক আছে, শুধু যে অশূন্য ধ্রুবকটা শুধু চেঞ্জ হয়ে যাবে, এটা কে কিউব ছিল, এটা 1/k³ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওয়াই ভ্যারিজেস এক্স কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দিয়েছে, দেখো কোশ্চেন নাম্বার 3 বলছে এবিসিডি বর্গক্ষেত্রের মধ্যে পি একটি বিন্দু, এবিপি একটি সমবাহু ত্রিভুজ হলে সিপিডি এর মান কত এখানে বলেছে। দেখো এ বি সি ডি মানে বর্গক্ষেত্র মানে কি হবে, সব বাহু সমান হবে। ওকে, আচ্ছা পি এমন একটি বিন্দু, এর ভেতরেই রয়েছে পি এমন একটা কি বিন্দু। ওকে, আমি ধরলাম এখানে পি এমন একটা বিন্দু রয়েছে। এ বিপি একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা এ বি সি ডি এই বর্গক্ষেত্রটা ধরেছি আমি, ভেতরে রয়েছে পি। নেক্সট বলেছে দেখো এ পি বি, এ পি বি বা এ বিপি এইটা বলেছে আমাকে সমবাহু ত্রিভুজ। তার মানে দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান হবে, আবার এইটাও সমান হবে, কারণ তিনটা বাহু কি হবে, সমান হবে। বলছে সিপিডি এর মান কত, এই মানটা কত তোমাকে জানতে চেয়েছে। খুব ইজি কোশ্চেন, ভালো করে একটু মন দিয়ে যদি শুনে থাকো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখো বলেছে কিন্তু বর্গক্ষেত্র এ বিপি যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই প্রত্যেকটা কোণ কত করে হবে, নিশ্চয়ই 60 ডিগ্রি করে হবে। তাহলে আমার এই কোণটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও কত হবে, 60 ডিগ্রি। এবারে দেখো এইটা যদি 60 ডিগ্রি হয় এই নিচেরটা কত হবে, নিশ্চয়ই 30 ডিগ্রি হবে, কারণ টোটাল এই এ বি সিটা হচ্ছে 90 ডিগ্রি, উপরে 60 হলে নিচে 30 হবে। ওকে, এবারে এটা যদি 30 হয় তাহলে এই যে আমি যে এটা 60 ডিগ্রি লিখেছি, তাহলে এই দিকের কোণটাও নিশ্চয়ই 30 ডিগ্রি হবে। ঠিক, তাহলে এটাও 30, নিচেরটাও আমি কি পেলাম, 30 ডিগ্রি পেলাম। এবারে দেখো এখানে যেটা আমি করব সেটা হচ্ছে, দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা যদি সমান হয়, নিশ্চয়ই এই বাহুটার সঙ্গে এটা সমান হবে। ঠিক, তাহলে পিবির সঙ্গে বিসি সমান হবে, কারণ বর্গক্ষেত্রে সমস্ত বাহু সমান। এবির সঙ্গে বিসি সমান, আবার এবির সঙ্গে বিপি সমান, মানে বিপির সঙ্গে বিসি সমান, সবই তো সমান। তার মানে এইটা একটা কি বাহু ত্রিভুজ হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে। কোনটা, এই বি পি বিপিসি, এই বাহু, এই যে ত্রিভুজ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন, কারণ এই বাহুটা এবং এই বাহুটা সমান, দুটো বাহু সমান হলে এই দুটো কোণ কি হবে, সমান হবে, বিপরীত কোণগুলো। তাহলে এটা যদি 30 হয়, এই দুটো কোণের সমষ্টি কত, নিশ্চয়ই 150, 150 ডিগ্রি। 150 ডিগ্রি যদি হয় এই বাহুটা 75 হবে, এই বাহুটা 75 হবে। কেন, দুটো বাহু, সরি এই কোণটা 75 ডিগ্রি, এইটাও 75 ডিগ্রি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ কি হয়, সমান হয়, বিপরীত কোণগুলো। ওকে, একই রকম ভাবে এটা যদি 30 হয়, এটাও দেখো এ পি ডি এই ত্রিভুজটা কিন্তু কি ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই বাহুর সঙ্গে এই বাহু কি সমান, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ঠিক, তাহলে তাহলে দেখো আমরা যেটা পাচ্ছি এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, তার মানে এইটাও কিন্তু দেখো 75 ডিগ্রি হবে, এটাও 75 ডিগ্রি হবে। ঠিক আছে না, এবারে দেখো এটা 60, এটা 75, এটা 75, তার মানে এই দিকেরটা কত হবে, অবশ্যই 360 থেকে আমি বাদ দিব, তাহলে বাকি টোটাল আমার কত ডিগ্রি, 360 ডিগ্রি, সেখান থেকে বাদ দিব কত, 60 প্লাস 75 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি। ঠিক, তার মানে পাবো কত, 360 ডিগ্রি মাইনাস এটা কত হবে, 75, 150, 150 প্লাস 60
মানে 210 ডিগ্রি পাচ্ছি, ঠিক না? তাহলে 210 ডিগ্রি যদি আমি বাদ দিয়ে দিই, এদিকেটা পাবো কত আমি? 150 ডিগ্রি। অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। অর্থাৎ 3-এর দাগে অ্যান্সার হবে অপশন সি। কত ডিগ্রি পাচ্ছি? 150 ডিগ্রি। কোনটা? সি ও সিপিডি, এটা পাচ্ছি আমি 150 ডিগ্রি। আশা করি তোমাদের আমি ডিটেল বোঝাতে পেরেছি। শর্ট প্রশ্ন, জাস্ট ক্যালকুলেশন করবে, এখানে শুধু দেখে অ্যান্সারটা করে এখানে বসিয়ে দিবে, ঠিক আছে? তো নেক্সট প্রশ্নে যাব। লং প্রশ্ন থাকলে আমরা কিন্তু লিখে একটু করতে হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? আচ্ছা, সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা কত? নিশ্চয়ই ষড়ভুজ বলেছে, বাহুর সংখ্যা কত পাবো আমরা? 6টি। তাহলে n সমান আমরা পাচ্ছি 6টি। অন্তঃকোণের বৃত্তীয় মান, আচ্ছা প্রতিটি অন্তঃকোণ কি হয়? অন্তঃকোণের সমষ্টি কি হয়? 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি, সবাই জানো এটা। এবারে প্রতিটা অন্তঃকোণ বললে নিশ্চয়ই n দিয়ে আমি ভাগ করবো, ইয়েস অর নো? n এর মান বসাবো 2 ইন্টু 6, 6 বসাবো, 6 মাইনাস 2 গুণিতক 90 ডিগ্রি বাই 6, ওকে? তাহলে 2 গুণিতক 4 গুণিতক 90 ডিগ্রি বাই 6। এবারে আমরা কি করবো? একে কাটাকাটি করবো। 15, 6, 90। তাহলে দেখো 4 2 8, 15 8 120 ডিগ্রি। 120 ডিগ্রি যেটা পেলাম, এটা আমরা কি পেলাম? 120 ডিগ্রি হচ্ছে আমরা ষষ্ঠিক মান পেলাম। কিন্তু চেয়েছে দেখো আমাকে বৃত্তীয় মান। তাহলে 120 ডিগ্রিকে যদি বৃত্তীয় মান করি, কি করব আমি? পাই রেডিয়ান বাই 180 করে দিব। কাটাকাটি করে যেটা পাবো সেটা হচ্ছে বৃত্তীয় মান। শূন্য কাটবে, 6 2 12, 6 3 18। তাহলে অ্যান্সার পাচ্ছি দেখো 2π/3 রেডিয়ান। ওকে, তাহলে 2π/3 কোথায় আছে? আচ্ছা, ডি তে রয়েছে, দেখবে 2π/3। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, এটা ডি। ওকে, 2π/3 রেডিয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারছো না আরেকবার দেখে নাও। অঙ্কগুলো প্রত্যেককে বলবো খাতা পেন নিয়ে বসো, অঙ্কগুলো তুলে নাও। পরীক্ষার সময় যেন তোমাদের কোনো রকম ভাবে প্রবলেম না হয়। জাস্ট একবার দেখে গেলেই কিন্তু তোমাদের যেন মনে পড়ে যায়। এইভাবে অঙ্কগুলো করো, ঠিক আছে? টাইম তবুও রয়েছে অনেকটা, এখনো সময় আছে। শর্ট প্রশ্ন যদি তোমরা ভালো করতে পারো, অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট আশা করা যেতে পারে। শর্ট প্রশ্নে যদি কমে যায় তাহলে কিন্তু অনেকটা মার্কস কিন্তু নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শর্ট প্রশ্নের উপর জোর দাও, বুঝে করো, সেখানে যে কোনো কোশ্চেন কিন্তু তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। নেক্সট প্রশ্ন দিয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 5। একটি শঙ্কুর অর্ধ শীর্ষ কোণের মান 30 ডিগ্রি এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত? আচ্ছা, শঙ্কু যে বলেছে এখানে, আচ্ছা উচ্চতা আমার দেওয়া রয়েছে কত? 12 সেন্টিমিটার। এটা দিয়ে দিয়েছে আমাকে 12 সেন্টিমিটার, ঠিক আছে? শঙ্কুর অর্ধ শীর্ষ বলেছে 30 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আচ্ছা, আমাকে বের করতে বলেছে কি ব্যাসার্ধ কত, অর্থাৎ আর এর মান বের করতে বলেছে। তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো এখানে যদি নাম দিয়ে দিই আমি এ বি, এটাকে ধরো ও দিয়ে দিলাম। এই এ বি ও এই ত্রিভুজটাকে যদি আমি এখানে কোনো ড্র করে নিই, দেখবে ভালো করে একটু লক্ষ্য করবে অঙ্কটা। এটা 30 ডিগ্রি রয়েছে, ঠিক আছে? তাহলে 30 ডিগ্রি অতিভুজের সঙ্গে যে এটা উচ্চতা নিশ্চয়ই, ঠিক আছে? তাহলে 30 ডিগ্রির সঙ্গে যেটা রয়েছে 12, তাহলে 12 সেন্টিমিটার রয়েছে। এইটা আমার আর রয়েছে, ঠিক আছে? ঠিক বোঝা গেল? তার মানে দেখো আরটা কিন্তু লম্ব হয়ে যাচ্ছে, এটা ভূমি হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে কিন্তু এটা লম্ব মনে হচ্ছে, কিন্তু যখন 30 ডিগ্রি আমি যখন ত্রিকোণমিতি লাগাবো তখন কিন্তু 30 ডিগ্রির সাপেক্ষে আর কিন্তু উচ্চতা লম্ব হয়ে যাচ্ছে, তাই না? তাই লম্ব বাই ভূমি মানে 12 সমান কত লিখবো আমি? ট্যান 30 ডিগ্রি। কারণ লম্ব বাই ভূমি মানে কত? ট্যান থিটা। ট্যান থিটার জায়গায় এখানে 30 ডিগ্রি রয়েছে, তাহলে লিখবো আমি আর সমান 12 ইন্টু ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। ওকে, কাটাকাটি করব আমি, দেখো 12 নিরসন করব, উপর নিচ √3 দিয়ে গুণ করব, নিচে 3 চলে আসবে। 3 4 12, অ্যান্সার হচ্ছে কত? 4√3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই অ্যান্সার হবে কিন্তু অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। দেখো বলেছে ভিআই
সামেশন আই ফ্রম 1 টু n, এটা xi হবে। xi মাইনাস 3 সমান 0 হলে এক্স বার অর্থাৎ মানে কি এখানে গড় নির্ণয় করতে বলেছে, যৌগিক গড় কত হবে এদের মধ্যে। দেখো কি লেখা আছে, সামেশন xi মাইনাস 3 i কত আছে 1 থেকে n সমান 0 দেওয়া রয়েছে। এটাকে কি লিখতে পারি আমি, এখানে লিখতে পারি না x1 প্লাস x2 প্লাস ডট 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 xn অবধি রয়েছে, ঠিক আছে। আর মাইনাস দিয়ে লিখবো 3টা n বার রয়েছে এখানে, মাইনাস থ্রি করে n বার রয়েছে, মানে কি লিখতে পারি আমি এখানে 3n লিখতে পারি সমান 0, ঠিক। এবারে দেখো x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn সমান লিখতে পারি আমি 3n, ওকে। এবারে nটাকে আমি কি করব, ভাগ করে দিব, ওকে। কেবল স্যার কেন ভাগ করলেন, কারণ হচ্ছে কি আমাকে বের করতে বলেছে কিন্তু x এর গড়, তাহলে 3। এখানে দেখো এইটাকে আমি লিখতে পারি না সামেশন xi i 1 থেকে n বাই n ইকুয়ালস টু 3। আর এইটার মানেই তো হচ্ছে আমাদের x এর গড় মানে x বার যেটাকে, তাহলে এইটা মানেই হচ্ছে এটা, ওকে। তাহলে কত বেরোচ্ছে আমাদের, অপশন এ হবে এখানে সঠিক উত্তর, ওকে, অর্থাৎ 3 হবে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো এতক্ষণ অবধি যারা ভিডিওটি দেখছো অবশ্যই সবাইকে ধন্যবাদ। এবং প্লিজ যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো বেশি সময় নষ্ট না করে আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোবো, ওকে। দেখো শূন্যস্থান পূরণ করো, তাহলে একের দাগের কোশ্চেন আমরা কমপ্লিট করে নিলাম, এখানে 5টি বলেছে, ওকে। 6টা থাকবে, এখানে 5টা করতে হবে, ওকে। নেক্সট দেখো বলছে 1 নম্বর বার্ষিক 10% হার সুদে x টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হবে কত। তাহলে চক্রবৃদ্ধির সুদ মানে কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার এর মাইনাস পি, এটাই হচ্ছে কি আমাদের চক্রবৃদ্ধির সুদ। এটা ছিল সমূল চক্রবৃদ্ধি, ঠিক। আচ্ছা, এবারে তো 10% হার সুদে এবার আমি জাস্ট মানটা বসাবো, চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব, ওকে। আচ্ছা, এক্স টাকার বলেছে তাহলে এক্স এর জায়গায় এক্স লিখবো, 1 প্লাস আর এর জায়গায় লিখবো 10 বাই 100, এন কত বলে দিয়েছে 2 বছর, তাই 2 লিখবো মাইনাস এক্স, ওকে। তাহলে দেখো এখানে এক্স কমন নিব আমি, এখানে পড়ে থাকবে কত আমার 1 প্লাস 10 10 100 মানে 1 বাই 10 এর হোল স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, কারণ এক্স আমি সবগুলো থেকে কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে এক্স ইন্টু কি করব আমি এখানে 100 মানে এখানে হবে তোমার 11 বাই 10 মানে 121 বাই 10 মাইনাস 121 বাই 100 মাইনাস 1 আসছে কত, তাহলে এক্স ইন্টু 121 মাইনাস 100 মানে 21 বাই 100, ওকে। তাহলে 21 এক্স বাই 100 হবে এখানে সঠিক উত্তর। কিটা বেরোলো আমার, যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদ কত বেরোচ্ছে 21 এক্স বাই 100। ক্লিয়ার হয়েছে, আশা করি তোমরা বুঝতে বুঝতে পেরেছো, সরি। নেক্সট কোশ্চেনের দিকে যাব আমরা। নেক্সট প্রশ্ন কি দিয়েছে দেখো, বলছে 2 দাগের প্রশ্ন, 2 বলছে এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণে বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত কখন হবে, কোন শর্তে। দেখো খুব ইজি কোশ্চেন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণের সমান এবং বিপরীত চিহ্ন হবে বীজদ্বয়, তার মানে অ্যাকচুয়ালি আমাকে এক্স স্কোয়ার ইকুয়ালস টু সামথিং আনতে হবে, দিলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওইটা পাবো আমি, ঠিক আছে। মানে এইদিকে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কিছু একটা সংখ্যা আনতে হবে, মানে এক্স এর কিন্তু কোনো মান থাকবে না। যদি আমি এইটাকে 0 করে দিই তার মানে আমি পাবো কি এ এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি এর জায়গায় কিছু একটা বসিয়ে আমি এখানে একটা কনস্ট্যান্ট টার্ম পাবো, দিলে এক্স এর জায়গায় মান আমি প্লাস মাইনাস দিয়ে দুটো পাবো, মানে তাহলে সংখ্যাটা একই থাকছে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত আমি পাচ্ছি। তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার হবে এখানে বিটাকে আমাকে 0 করতে হবে। তাহলে বি যদি 0 হয়ে যায় তখন কিন্তু আমাদের কি পাবো, আমি সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত পাবো, ওকে। এক্স এর এই সমীকরণের বীজদ্বয় দুটো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব আমরা।
বলেছে দেখো যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস এসিডি 50 ডিগ্রি হলে বিএডির মান কত। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে একটা চতুর্ভুজ আঁকবো, কার বৃত্তস্থ চতুর্ভুজ আঁকবো, যেখানে এবিটা ব্যাস, কিন্তু তাহলে আমি এইরকম, এটা কেন্দ্র, এবিটাকে ব্যাস নিব, এসিডি 50 ডিগ্রি, তাহলে এ বি, এখানে সি রাখি, সি ডি। আচ্ছা, বলেছে এসিডি, এই কোণটা বলে দিয়েছে আমাকে 50 ডিগ্রি, ঠিক। ওকে, বলছে বিএডি এর মান কত, বিএডি এটা হচ্ছে ডি, বিএডি এই মানটা কত। আচ্ছা, এই মানটা, এইটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। কেন? কারণ জানো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। দেখো এবি ব্যাসের উপর কি রয়েছে, এটা একটা কোণ পেয়েছি আমি, অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 90 হয়, এটা কত, এটা 50, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা আমি যেরকম দাগ দিচ্ছি আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল কি 180 ডিগ্রি। তার মানে সি কত পাচ্ছি আমি, কোণ সি এর মান কত পাচ্ছি আমি, 9 5 14 140 ডিগ্রি পাচ্ছি। তাহলে কোণ এ এর মান কত হবে, কোণ এ মানে বিএডি এর মান 180 মাইনাস 140। ওকে, 140 বাদ দিলে পাবো কত, 40 ডিগ্রি। তাহলে এইটা আমি পাচ্ছি 40 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে কত এখানে, 40 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাবো, আইভি। tan 70 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি সমান 1 হলে tan 20 ডিগ্রি এর মান কত। একবার তোমরা নিজেরা ট্রাই করো। দেখো নিজেরা যত করবে, নিজেরা যখন একটা অঙ্ক যদি তোমরা করতে পারো শর্ট প্রশ্নে, তাতেও কিন্তু অনেকটা তোমাদের কনফিডেন্স হাই হয়ে যাবে। নিজের আগে করো, ভিডিওটা অফ করে স্টপ করে নিজেরা করো, তারপরে যদি না পারো তখন একবার দেখে নাও। আর যদিও পারো, এটা কিন্তু ট্যান হবে, যদিও পারো তাতেও কিন্তু একবার প্রসেসটা দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের একদম মাথার মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে, মিলিয়ে নাও। ওকে, ঠিক করলে কি ভুল করলে। ওকে, নেক্সট দেখো, tan 70 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি সমান 1 হলে tan 20 ডিগ্রি এর মান কত। তাহলে এটা আমাদের পাচ্ছি 4-এর দাগে 2-এর। তাহলে tan 70 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, ইয়েস অর নো, ঠিক। মাইনাস tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি এর মান কত, 1/√3 সমান 1। তাহলে এইটাকে আমি লিখলাম কত, tan 90 মাইনাস 20, আর এটাকে কি লিখলাম আমি, 1/√3, কারণ tan 30 এর মান আমরা জানি। বা দিব আমরা tan 90 মাইনাস থিটা মানে কি, cot থিটা, cot 20 লিখতে পারি, সমান 1 প্লাস 1/√3, মাইনাস এদিকে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে cot 20 ডিগ্রি সমান পাচ্ছি আমি √3 প্লাস 1, 1/cot মানে tan, তাহলে tan 20 ডিগ্রি লিখবো মানে কি, 1 করে দিব, মানে এটাকে উল্টে দিব, √3/√3 প্লাস 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ cot মানে হচ্ছে 1/tan, tan লিখেছি মানে 1/cot করে দিব, মানে উল্টে যাবে, লব হরে যাবে, হর লবে যাবে, লব হরে আসবে। ওকে, তো নেক্সট করব আমরা নেক্সট কোশ্চেন। তাহলে এটা হবে √3/√3 প্লাস 1। নেক্সট বলেছে 5-তে, একই ভূমি ব্যাস এবং একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর উচ্চতার অনুপাত কত। আচ্ছা, ফার্স্ট লিখবো আমি চোঙ, এদিকে লিখবো আমি শঙ্কু। ঠিক আছে, চোঙের আয়তন কত, একই একই আয়তন বিশিষ্ট বলেছে। এই চোঙের আয়তনের সূত্র কি, পাই r²h। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r²h। আচ্ছা, এবারে দুটো এখানে প্রবলেম হচ্ছে, দেখো আর কিন্তু দুজনের সমান, ভূমির ব্যাস সমান মানে কি, ব্যাসার্ধ সমান, দুজনের আর সমান, কিন্তু এইচ তো সমান বলেনি, উচ্চতা অনুপাত চেয়েছে, তাই একটাকে h1 ধরবো, একটাকে h2 ধরবো। ঠিক, এই দুটো এবারে সমান করব, এইখান থেকে বের করবো, পাই কেটে যাবে, r² কেটে যাবে, তাহলে h1/h2 সমান পাবো কত, 1/3, বা h1 অনুপাত h2 পাচ্ছি 1:3। তাহলে অপশন বা অ্যান্সার হবে 1:3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের ভি।
নেক্সট দেখো বলেছে 6 দাগে 12, 15, 11, 13, 18, 11, 13, 12, 13 রাশি তত্ত্বের মধ্যমা এবং সংখ্যাগুরু মানের সমষ্টি কত হবে? সরি, সংখ্যাগুরু মানের সমষ্টি কত হবে? দেখো এখানে যেটা বলছে যে সংখ্যাগুরু মান এবং মধ্যমা বের করতে হলে ফার্স্ট মধ্যমা বের করি আমি। মধ্যমা বের করার নিয়ম কি? প্রথমে ছোট থেকে বড় সাজাবো, ঠিক আছে? তাহলে ছোট থেকে বড় যখন সাজাবো, প্রথমে দেখো এখানে 11 রয়েছে, তাই 11 সব থেকে ছোট 11। কটা 11 রয়েছে এখানে? 11, 1, 2, তাহলে দুবার লিখবো আমি। 12, 1, 2, তাহলে 12 আমরা দুবার লিখবো, ঠিক আছে? 13, 1, 2, 3, 13কে আমরা তিনবার লিখবো, ঠিক আছে? তারপরে রয়েছে দেখো আমাদের 15, 15কে একবার লিখবো। আর একটা রয়েছে আমাদের 18, 18কে একবার লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছোট থেকে বড় সাজাবে, ছোট থেকে বড় সাজানোর পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি টোটাল হিসেব করে কতগুলো রয়েছে। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 আর 9টা রয়েছে। তার মানে এদিকে 4টা, এদিকে 4টা বাদ দিয়ে দাও, মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের মধ্যমা। তাহলে আমি মধ্যমা পেয়ে গেলাম। মধ্যমা কত পেলাম? 13 পেলাম। এরপরে বলছে সংখ্যা গুরুমান। সংখ্যা গুরুমান কি? এদের মধ্যে সব থেকে বড় যেটা থাকবে সেটা, মানে বেশিবার যেটা থাকবে সেটাই সংখ্যা গুরুমান। দেখো 11 কবার রয়েছে? এখানে দুবার রয়েছে। 12 কতবার রয়েছে? এখানে দুবার রয়েছে। 13 রয়েছে কতবার? এখানে তিনবার। 15 একবার, 18 একবার। তার মানে সব থেকে বেশিবার রয়েছে 13 কিন্তু। তার মানে সংখ্যা গুরুমান যেটা পাবো আমরা, সংখ্যা গুরু মান, সেটাও কিন্তু আমরা পাচ্ছি 13। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে মধ্যমা 13, সংখ্যাগুরু মানও 13, তাদের সমষ্টি কত হবে? 13 প্লাস 13, 26 হবে এখানে সঠিক উত্তর। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। তাহলে আমরা শূন্যস্থান পূরণ হয়ে গেল। এরপরে আসবো আমরা সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যা কি বলেছে? বলছে প্রতি বছর R% মূল্য হ্রাস হলে n বছর পরে কোনো মেশিনের মূল্য p টাকা। n বছর পূর্বে মেশিনের মূল্য কি ছিল? ধরলাম যে n বছর পূর্বে মেশিনের মূল্য ধরো আমার p টাকা ছিল, তাহলে p টাকার উপরে কত পার্সেন্ট মূল্য হ্রাস হয়েছে? R%, তাহলে 1 মাইনাস r বাই 100। ওকে, আচ্ছা p কে আমি কি ধরবো? p টা ধরবো না, p1 ধরবো, কারণ এখানে একটা p রয়েছে। কোনটা p রয়েছে? n বছর পরে, মানে উপরে n ইকুয়ালস টু p, এই টাকাটা হবে। তাহলে p1 নিশ্চয়ই আমি বের করবো, কারণ p1 ই ছিল কি n বছর পূর্বে। তাহলে p1 সমান কত হবে? p বাই 1 মাইনাস r বাই 100 হোল টু দা পাওয়ার n। এটা হবে অ্যাকচুয়াল অ্যান্সার। তার মানে দেখো p বাই 1 মাইনাস r বাই 100 হোল টু দা পাওয়ার n, এই টাকাটা। তাহলে অ্যান্সার হবে এখানে সত্য হবে, কারণ এই টাকাটাই কিন্তু রয়েছে, আমাকে এটাই বেরোচ্ছে। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে সত্য। নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, বলছে কোশ্চেন নাম্বার 2, সমস্ত অমূল্য সংখ্যাই কি করণী? না, এটা কিন্তু মিথ্যা। কারণ রুট ওভার পাই এটা কিন্তু অমূলদ সংখ্যা, কিন্তু এটা দ্বিঘাত করণী কিন্তু নয়। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসে শর্ট প্রশ্ন, যে রুট পাই কি দ্বিঘাত করণী? অ্যান্সার হবে কিন্তু না। তাই সমস্ত অমূলদ সংখ্যা করণী নয়, কিন্তু সমস্ত করণী অমূলদ সংখ্যা হয়, সমস্ত অমূলদ সংখ্যা করণী নয়। তার মধ্যে কিন্তু ব্যতিক্রম হচ্ছে রুট ওভার পাই। নেক্সট বলেছে তো পিথাগোরাসের উপপাদ্যটি যে কোনো ত্রিভুজে, তাহলে এটা কি হবে? মিথ্যা। পিথাগোরাসের উপপাদ্য যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হবে? না, এটাও কি হবে? আমাদের মিথ্যা হবে। কেন? কারণ পিথাগোরাসের উপপাদ্য কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? প্রযোজ্য হয়। ওকে, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্যের অনুপাত হলো সংখ্যাগুরু অনুপাত। আচ্ছা, তাহলে একটা পোস্ট রয়েছে, ছায়া রয়েছে, এটা তার ছায়া ধরো। উন্নতি কোণ বলে দিয়েছে আমাকে কত ডিগ্রি? 60 ডিগ্রি বলে। উন্নতি কোণ মানে কি? তাহলে এইটাকে এইখানে থেকে দেখবো আমি, ঠিক আছে? উন্নতি কোণ বেরোলো কত? 60 ডিগ্রি। এটাকে যদি আমি এবিসি নাম দিয়ে দিই, তাহলে বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, এবি হচ্ছে পোস্ট। ওকে, আচ্ছা এবারে বলেছে দেখো পোস্টের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্যের অনুপাত। তাহলে পোস্টের দৈর্ঘ্য মানে এবি, আর ছায়ার দৈর্ঘ্য কত? বিসি। এটা কি হবে? তাহলে এর অপোজিট, এটা হবে লম্ব, এটা হবে ভূমি।
ওকে, থিটার সঙ্গে যেটা থাকে সেটা ভূমি থাকবে, কারণ লম্ব বাই ভূমি সমান কত, ট্যান থিটা। ট্যান থিটা মানে কত, ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। ঠিক আছে, তাহলে এ বি বাই বিসি, এ বি অনুপাত বিসি, তাহলে √3 মানে কি, √3/1 লিখতে পারি। এ বি অনুপাত বিসি সমান হচ্ছে √3/1। ঠিক, তাহলে √3/1, এইটা কি সংখ্যা গুরু, এটা কি গুরু অনুপাত হয়েছে না লঘু অনুপাত হয়েছে? দেখো √3 একের থেকে কিন্তু বড়, 1.732 এরকম হয়। ওকে, √3 মান, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি গুরু অনুপাতই রয়েছে। ঠিক আছে, কারণ গুরু অনুপাতে আমরা কি জানি যে পূর্বপদ বড় হবে, উত্তরপদ ছোট হবে। তাই এখানে অপশন হবে কিন্তু অপশন এ হবে, অপশন বলছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, সত্য হবে। ঠিক আছে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো কি বলেছে, দেখো নেক্সট কোশ্চেন বলেছে যে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল আয়তনের সংখ্যামান সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য একক হবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত একক হবে বলেনি, অ্যাকচুয়ালি কত একক হবে যদি বলে দেয় আমি অ্যান্সার বের করে দিচ্ছি। দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr², এটা 5-এরটা। আচ্ছা, আয়তনের সংখ্যামান সমান মানে হচ্ছে 4/3πr³। ওকে, এখান থেকে আমি ব্যাসার্ধ বের করব। দেখো আর কেটে একটা আর থাকবে, পাই কেটে যাবে, 4 কেটে যাবে, আর সমান 3 একক হচ্ছে। তাহলে এখানে যদি 3 একক থাকতো তাহলে এটা সত্য হতো, অন্য কিছু থাকলে এটা মিথ্যে হয়ে যেত। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, তাহলে কোশ্চেনটা একটু ভুল রয়েছে। একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র সর্বদা একটি নিম্নাভিমুখী বক্র হয় না, এটা কিন্তু মিথ্যা। দেখো ক্ষুদ্রতর যখন করবে না ক্রমযৌগিক, তখন কিন্তু ছোট থেকে বড়, অর্থাৎ এইরকম ভাবে তাদের ক্রমযৌগিক পরিসংখ্যা যে চিত্রটা আসে, তাহলে উপরের দিকে বাড়ে। বৃহত্তর সূচক যখন হবে তখন নিচের দিকে নামবে। ঠিক আছে, তার মানে এটা কিন্তু নিম্নাভিমুখে না হয়ে ঊর্ধ্বাভিমুখে হয়, তাই এটা কিন্তু মিথ্যা হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগছে আশা রাখছি। তো যদি ভালো লাগে আবারও বলছি, প্লিজ, অনেকে ভিডিও দেখছো লাইক করছো না, কমেন্ট করছো না, কেমন লাগছে ভিডিওটি কমেন্ট করে জানাও। তোমাদের কেমন করাতে হবে সেটাও কমেন্ট করে জানাও। বুঝতে পারছো কি পারছো না কমেন্ট করে জানাও। ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও। প্লিজ তোমাদের বলো, কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আমি তোমাদের সমস্ত ডিস্ট্রিক্ট কমপ্লিট করার চেষ্টা করছি। পরীক্ষার আগে অনেকটা শেষ হয়ে যাবে, তোমার সাজেশনও দিব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেকটা উপকারে লাগবে। আমরা 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করবো। 4-এর দিকের প্রশ্ন বলেছে, দেখো বলছে শতকরা বার্ষিক 4% হার সুদে 6,250 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ যখন নির্ণয় করবো, সূত্রটা কি হয়, P×1 প্লাস R/100 হোল টু দা পাওয়ার n-p। ওকে, পি এর মান কত দিয়ে দিয়েছে, এত টাকা, মানে 6,250 টাকা, প্লাস আর মান কত বলে দিয়েছে আমাদের, 4%, তাই 4/100 লিখবো, হোল টু দা পাওয়ার n কত, 2 বছর, n হচ্ছে আমাদের 2 বছর, 2 লিখবো, মাইনাস পি এর জায়গায় কত লিখবো, লিখেছি 6,250 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো দুজন থেকে আমি 6,250 টাকা কি করবো, কমন নিয়ে নিব। এটা পড়ে থাকবে কত, মানে 4×25, তাহলে 1 প্লাস 1/25 এর হোল স্কোয়ার মাইনাস 6,250 কিন্তু কমন চলে গেছে, মানে 1 পড়েছে। 1কে কি লিখতে পারি, 1-এর হোল স্কোয়ার লিখতে পারি। এইটা কিন্তু সহজ পদ্ধতি, তোমরা অনেকভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। 6,250 কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 প্লাস 1/25 মাইনাস 1। ওকে, +1 -1 কেটে যাবে, তাহলে 6,250 ইন্টু 2 প্লাস 1/25 ইন্টু 1/25। ঠিক আছে, 25 কেটে যাবে, এখানে কততে কাটবে, 25 25 650, 250 কেটে যাবে, তাহলে 250 ইন্টু 25 দিয়ে 50, 51, মানে 25 লসাগু,
এটা হবে 51/25। 25 10-এ 250, 51 গুণিতক 10 কত হবে? 510। তাহলে এই টাকাটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ, 510 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু লিখে দিবে উপরে আসল এত টাকা, সুদের চক্রবৃদ্ধি সুদের হার 4%, সময় n 2 বছর, ওকে, চক্রবৃদ্ধি সুদ সমান বলে এটা লিখবে। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা 2 এর দাগে। বলছি দেখ কোনো ব্যবসা এ 12,000 টাকা 6 মাস, বি 15,000 টাকা 4 মাসের জন্য খাটায়, ওই ব্যবসার লাভ কি অনুপাতে বণ্টিত হবে? দেখো মূলধনের অনুপাত, যে টাকা মাসগুলো দেয়া রয়েছে তাদের যে মূলধনের অনুপাত থাকবে সেটাই কিন্তু লাভের অনুপাত। এই অঙ্কগুলো সব থেকে সহজ অঙ্ক। তোমরা কি করবে, যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে মাস গুণ করে দিবে, দিলে 1 মাসে আমি মূলধন পেয়ে যাব 1 মাস অনুসারে। ঠিক আছে, তো এখানে দেখো 12,000 গুণিতক 6 অনুপাত 15,000 গুণিতক 4। ঠিক, এটাকে আমি কি করবো, কাটাকাটি করে অ্যান্সার বের করবো। 0 কেটে দাও, 4 একে 4, 3 এ 12, 3 5 এ 15, দেখো 3:5 হবে অ্যাকচুয়াল সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে অ্যান্সার কত হবে, লাভের অনুপাত কত হবে, 3:5। ওকে, 3 নয়, সরি 6:5 হবে। এটা 6 রয়েছে, 6:5। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলেছে দেখো, বলছে যে x² - 22x + 105 সমান 0 হলে 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে, আলফা বিটা হলে কার মান চেয়েছে, কিছু বোঝা যাচ্ছে। আলফা বিটার মান চেয়েছে না কিসের মান চেয়েছে, আমি আমি সব বের করে দিচ্ছি। দেখো আলফা বিটার মানটা বের করে, দুটো বীজ বলেছে, তাহলে আমি সমীকরণটা লিখবো এখানে। প্রথমে সমীকরণটা এখানে মিডল টার্ম করে দিবে, সব থেকে সুবিধা হবে আলফা প্লাস বিটা না বের করে। সেটাও করা যাবে, এটাও করা যাবে, ঠিক আছে। তাহলে আমি মিডল টার্ম করবো, x² - 22x রয়েছে, তো 105 রয়েছে। আমি কি করব এখানে, কত করব, 22 রয়েছে, তাই আচ্ছা 105, তো তাহলে 105কে আগে আমি কি করবো, ভাঙবো। আচ্ছা 5 2 10, 5 1 5, 3 7 21, তাহলে 15 7 105, 15 + 7 করবো আমি, তাহলে 22 হবে। x + 105 করব। ওকে, তাহলে x² - 15x - 7x প্লাস 105, ঠিক আছে। তাহলে x² মাইনাস, সরি x কমন নিব আমি, x কমন নিলে পড়ে থাকবে কত, x - 15 মাইনাস 7 কমন নিলে 15 সাথে 105, তাহলে x - 15 এটা সব 0, বা x - 15 আর একটা কত পাচ্ছি, x - 7, ওকে, x - 7 ইকুয়ালস টু 0। তাহলে x এর মান একটা 15 পাচ্ছি, আর একটা x এর মান কত পাচ্ছি, 7 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আলফা বিটার মান, তাহলে দুটো আলফা একটা বিটা যদি বীজ হয়, তাহলে একটা 15 হবে একটা 7 হবে, তাহলে 15 একটা হবে 7 একটা হবে, ঠিক আছে। এবারে এখানে বীজদ্বয় কি বলেছে, তাহলে আমি বীজদ্বয়ের মানটাই বের করে দিয়েছি, 15 এবং 7। ওকে, 15 সাথে 105 করে দিয়েছি। ওকে, কি চেয়েছে বোঝা যাচ্ছে না। ওকে, নেক্সট দেখো আইভি, a² b² + 1 সমান 2ab হলে a ও b এর মধ্যে কিরূপ ভেদ সম্পর্ক থাকে? দেখো এটা রয়েছে আমাদের আইভি। আইভি কি বলেছে, a² b² + 1 সমান 2ab, তাহলে a² b² - 2ab প্লাস 1 ইকুয়ালস টু 0। 2ab নিয়ে চলে এসেছি, এটা কত হবে, ab - 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে ab সমান 1 হবে, তাহলে a সমান হচ্ছে 1/b, বা এটাকে আমি লিখতে পারি a b এর সঙ্গে ব্যস্ত অনুপাতে রয়েছে, কিরূপ ভেদে রয়েছে, ব্যস্ত ভেদে রয়েছে, তাই না, ব্যস্ত ভেদ বা ভেদ সম্পর্ক যদি বলতে পারো, লিখবে a ভ্যারিজ as 1/b। ওকে,
নেক্সট কোশ্চেন দেখো, এক্স কস থিটা সমান 3, 4 ট্যান থিটা সমান ওয়াই হলে এক্স এ ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমরা কত দাগ করবো? 6 দাগ, 5 দাগ করবো, সরি 5 দাগ করবো। আচ্ছা, এক্স কস থিটা ইকুয়ালস টু 3, তাহলে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে, আমরা কি করব, এক্স কস থিটা ইকুয়ালস টু 3 আছে, তো এখানে কি করব দেখো, এক্স বাই 3 সমান লিখতে পারি না সেক থিটা, ওকে, বা সেক স্কোয়ার থিটা সমান লিখতে পারি এক্স স্কোয়ার বাই 9, ইয়েস অর নো? একই রকম ভাবে দেখো লিখতে পারি এইটা থেকে ট্যান থিটা সমান ওয়াই বাই 4, ট্যান স্কোয়ার থিটা সমান ওয়াই স্কোয়ার বাই 16, ওকে। এবারে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার সমান কি হয়? 1 হয়। তার মানে এইটা থেকে 1 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই, তাহলে পাবো কি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত পাবো আমি? এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16। এখান থেকে বা দিয়ে লিখতে পারি 1 সমান এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16, ওকে। তাহলে এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো, ট্যান ফাই ট্যান আলফা সমান 1 হলে সেক ফাই প্লাস আলফা, এটা কিন্তু ফাই, ফাই প্লাস আলফা এর মান কত? একবার নিজেরা চেষ্টা করো তোমরা। 6 দাগ, তাহলে ট্যান ফাই ট্যান আলফা সমান 1। আচ্ছা, সেক ফাই প্লাস আলফা চেয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো ট্যান ফাই সমান 1 বাই ট্যান আলফা লিখতে পারি, ঠিক। আচ্ছা, ট্যান ফাই সমান লিখতে পারি আমি কড আলফা। কেন? কারণ 1 বাই ট্যান থিটা সমান হচ্ছে কড থিটা, ওকে। নেক্সট কি লিখবো দেখো, এটাকে লিখতে পারি আমি কট 90 ডিগ্রি মাইনাস ফাই ইকুয়ালস টু কড আলফা। কেন? কারণ কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? ট্যান থিটা হয়, তাই ফাই এর জায়গায় থিটার জায়গায় আমি ফাই লিখেছি। এখান থেকে কি পাবো আমি? 90 ডিগ্রি মাইনাস ফাই ইকুয়ালস টু কড আলফা, ঠিক, ওকে। তাহলে পাচ্ছি দেখো আমি সরি কড আলফা তো নয়, এখানে আলফা পাবো আমি। কত পাবো আমি? আলফা পাবো। তাহলে আলফা প্লাস থিটা সমান কত পাচ্ছি? 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস থিটা এর ভ্যালু আমি কি পেয়ে গেলাম? 90 ডিগ্রি, ঠিক আছে। এবারে দেখো সেক সেক ফাই আলফা প্লাস ফাই, ওকে, সেক ফাই প্লাস আলফা সমান সেক 90 ডিগ্রি। সেক 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞাত। তাহলে এর কোনো মান আমি কি জানি? অসংজ্ঞাত। তোমরা অবশ্যই প্রত্যেকের নিশ্চয়ই মানগুলো মনে আছে, তাই অ্যান্সার হবে কিন্তু এখানে অসংজ্ঞাত। নেক্সট প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 7। বলছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এক্স ওয়াই জেড পরস্পর সদৃশ। এবি সমান 3 সেন্টিমিটার, বিসি সমান √3 সেন্টিমিটার, 3 ইন্টু এক্স ওয়াই সমান 7 সেন্টিমিটার, 3 এখানে এক্স ওয়াই সমান 7 সেন্টিমিটার হলে ওয়াই জেড এর মান কত হবে? সদৃশকোণী ত্রিভুজ, সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কিছু সূত্র রয়েছে, রুল তোমরা নিশ্চয়ই জানো, আমি আবারও বলে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি ডিটেল বলে দিব, তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। তোমরা শুধু জাস্ট পড়ে যাও, জিনিসগুলোকে একটু দেখে লিখে নাও। তোমাদের পরীক্ষা হলে কোনো সমস্যা হবে বলে তো আমার মনে হয় না, কারণ তোমাদের আমি সমস্ত কিছু ডিটেল বলে দিচ্ছি। দেখো এবিসি এক্স ওয়াই জেড রয়েছে, পরস্পর সদৃশ, তার মানে কি? এবি বলে দিয়েছে দেখো এখানে 3 সেন্টিমিটার, বিসি বলে দিয়েছে √3 সেন্টিমিটার, এক্স ওয়াই বলে দিয়েছে 7 সেন্টিমিটার, ওকে। আচ্ছা, ওয়াই জেড এর মান কত চেয়েছে,
ঠিক আছে। এবারে ওয়াই জেড এর মান যদি যেহেতু বলেছি এক্স ওয়াই জেড দুটো সদৃশ্য পরস্পর সদৃশ্য ত্রিভুজ, তার মানে আমি লিখতে পারি না যে এ বি, সরি কি লিখতে পারি আমরা, এ বি বাই এক্স ওয়াই সমান বিসি বাই ওয়াই জেড সমান এসি বাই এক্স জেড, কিন্তু আমার এটার দরকার নেই, আমার দুটো রয়েছে তাই দুটো নিয়ে আমি কি করবো, অ্যান্সার বের করবো। এবি কত রয়েছে 3, এক্স ওয়াই কত রয়েছে √3 সমান বিসি কত রয়েছে এক্স ওয়াই রয়েছে 7, সরি এক্স ওয়াই রয়েছে কত 7, বিসি রয়েছে √3, ওয়াই জেড আমি বের করবো। ঠিক আছে, তাহলে ওয়াই জেড সমান কত হবে 7 √3 বাই 3, কত পাচ্ছি 7 √3/3। ওকে, এটা হবে আমার অ্যান্সার, এত সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এটা কত দাগে করলাম আমরা, 8-এর দাগের অঙ্ক। ওকে, 8 না 7-এর দাগের অঙ্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো একটি বৃত্তের, আচ্ছা নেক্সট পেজে রয়েছে, বলছে দেখো একটি বৃত্তের 8-এর দাগের এবি এবং এসি দুটি জ্যা সমান, প্রমাণ করো যে বিএসি এর সমদ্বিখণ্ড বৃত্তের কেন্দ্রগামী হবে। দেখো তাহলে প্রথমে প্রমাণ করতে বলেছে, মানে এটা এক প্রকারের প্রয়োগ বলতে গেলে 2 নম্বরে দিয়েছে কিন্তু তোমাদের। ওকে, একটি বৃত্তের এবি এবং এসি দুটি জ্যা সমান বলে দিয়েছে, তাহলে একটা বৃত্ত অঙ্কন করবে। ঠিক আছে, এবি এবং বিসি দুটো জ্যা বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এবি এবং এসি, আচ্ছা তাহলে এ এটা হবে, বি এ সি হবে। ওকে, আচ্ছা দিয়ে বলেছে যে বিএসি এর সমদ্বিখণ্ডক, বিএসি এর বিএসি এইটাকে আমি সমদ্বিখণ্ডক করব। ধরলাম যে আমরা এডি সমদ্বিখণ্ডক, যেটা কি করছে বৃত্তটিকে ডি বিন্দুতে ছেদ করছে। ওকে, আচ্ছা তাহলে এই দিকের কোণ এই দিকের কোণ ইকুয়াল। ওকে, এবারে মেন কাজ হচ্ছে কি, এখানে দেখো আমি কি করব, এখানে প্রথমে কিন্তু একটা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে, কি অঙ্কন করতে হবে বলো, না করলে কিন্তু হবে না। দেখো অঙ্কন কি করব, যে এ ডি এর উপর একটি বিন্দু ও নিলাম, যেখানে ও নিলাম, এখানে ধরো আমি ও বিন্দু নিলাম, বি ও সমান ও এ, মানে এইটার সঙ্গে এটা সমান হবে, আর ও সির সঙ্গে এ ও সমান হবে, এবং ও সি ইকুয়ালস টু ও এ। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এবারে কি করব, আমি কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে এটি প্রমাণ করতে হবে কি, সমদ্বিখণ্ড বৃত্তের কেন্দ্র, এডি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী, এটা আমাকে প্রমাণ করতে হবে। মানে ও যে পয়েন্টটা ধরলাম না আমি, এটা বলছে আমি যে কেন্দ্র দিয়ে যাবে, এটাই আমি প্রমাণ করবো অ্যাকচুয়ালি, এর জন্য আমি কিন্তু এই অঙ্কনটা করলাম। ওকে, এবারে দেখো প্রমাণ কি করব, আমি প্রমাণ করব বলেছে, দেখো এইটা কত থিটা, এটাকে থিটা, প্রমাণ চিত্রানুযায়ী কি লিখবো আমি, দেখো বি এ ও এই কোণটা সমান কোণ সি এ ও। কেন, কি বলেছে, সমদ্বিখণ্ডক দেওয়া ছিল, জাস্ট আমি লিখে দিলাম সমদ্বিখণ্ডক। ওকে, বা প্রশ্নানুযায়ী লিখতে পারো তোমরা, প্রশ্নানুযায়ী। ওকে, সিও। ঠিক আছে, নেক্সট দেখো প্রথমে কি করব, ত্রিভুজ এ বি ও এর, ত্রিভুজ এ বি ও এর এ ও সমান ও বি, এটা হচ্ছে কি অঙ্কানুসারে
অঙ্কানুসারে। ওকে, অতএব ও এ বি এই কোণটা সমান, দেখো এই দুটো বাহু যদি আমি সমান করি তাহলে এই দুটো কোণ কি হবে, সমান হবে। এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, তার মানে লিখতে পারি ও বি এ। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এই দুটো সমান তাই এই দুটো সমান হবে। এবারে অতএব বি ও ডি এই কোণটা, দেখো আমি আবারও টেনে দিচ্ছি কোণটা, এই কোণটা। ওকে, এই কোণটা কি লিখবো, এই কোণটার সমান কি হবে, বহিস্থ কোণ, বিপরীত দুটো অন্তঃস্থ কোণের সমষ্টির সমান হবে। তাহলে এটা সমান হবে কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ। এবারে এই দুটো কোণ কি বলেছে, ইকুয়াল, এটাকে আমি 2 থিটা ধরলাম। ঠিক আছে, ধরি ও এ বি এই কোণটার সমান থিটা। ওকে, আচ্ছা একইভাবে কি পাবো আমি, কোণ সিওডি এই দিকেরটা, এটা পেয়ে গেলাম কি, তাহলে 2 থিটা পেয়ে গেলাম। কারণ কি, কেন করলাম, কারণ বহিস্থ কোণ কি হয়, বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়, এটাই করলাম আমি। কোণ কি লিখবো, সিওডি এই কোণটাও সমান কি হবে, এইটা থিটা হলে এটাও থিটা হবে, তাহলে এটাও হবে কি 2 থিটা, কারণ এই দুটো কি বাহু সমান। ওকে, তার মানে দেখো এখানে আমি পাচ্ছি বি ও সি এই কোণটা সমান হচ্ছে 2 থিটা প্লাস 2 থিটা, মানে হচ্ছে কত 4 থিটা। আবার বিএসি এটার সমান কত, থিটা প্লাস থিটা সমান কত 2 থিটা, বিএসি এটা 2 থিটা। তার মানে দেখো কেবলমাত্র ত্রিভুজ মানে কোনো একটা বৃত্তের মধ্যে কেন্দ্রস্থ কোণ কি হয়, বিপরীত সম্মুখ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। অতএব কি পাচ্ছি আমি, বি ও সি এটার সমান 2 ইন্টু কোণ বিএসি। অতএব এডি এডি সরল রেখাটি ও বিন্দু অর্থাৎ কেন্দ্রবিন্দুগামী। কেন কেন্দ্রবিন্দুগামী, কেন, কারণ কেন্দ্রস্থ কোণ সম্মুখ পরিধিস্থ কোণের কি হয়, সম্মুখ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। তাই দ্বিগুণ হওয়ার জন্য আমি লিখতে পারি কেন্দ্রবিন্দুগামী, প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, একটু 2 নম্বরের প্রশ্ন এটা দিয়ে দিয়েছি, একটু বুদ্ধি খাটিয়ে তোমরা তোমাদের করে আসতে হবে, তাতে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে আসবে। ওকে, নেক্সট প্রশ্ন দিয়েছে, দেখো বলছে একটি রম্বসে দুটি কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার হলে তাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে। নিজেরা একবার ট্রাই করো, উপপাদ প্রয়োগটা না বুঝতে পারলে একবার তোমরা রিপিট করে দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট বলেছি তোকে একটা রম্বস আমি একটা অঙ্কন করব। ওকে, বলছে এই রম্বসের কি বলেছে দেখো, কর্ণ তো একটা 5 একটা 12, ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আমাদের কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ধরলাম, একটাকে 5 ধরলাম আমি। তাহলে আমি দিব এ বি সি ডি এই রম্বস। ঠিক আছে, আচ্ছা এটা যদি 5 হয়, এটা বড়টাকে আমি 12 ধরলাম, এসি কে আমি 12 ধরলাম, এসি সমান 12 সেন্টিমিটার ধরলাম, বিডি সমান 5 সেন্টিমিটার ধরলাম। তাহলে এটা ও বিন্দুতে রম্বসের কর্ণদ্বয় কি হয়, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 90 ডিগ্রি হবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এ ও কত হবে, এ ও নিশ্চয়ই 12/2 মানে 6 সেন্টিমিটার হবে। আর ওডি কত হবে, ওডি কত হবে 5/2 মানে 2.5 সেন্টিমিটার হবে। ইয়েস অর নো। এবারে দেখো এ ও ডি এই যে ত্রিভুজটা একটি কি ত্রিভুজ হয়ে যাবে, এটা সমকোণী ত্রিভুজ। কেন, কারণ রম্বসের কর্ণদ্বয় কি পরস্পরের সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই সমকোণী ত্রিভুজের এডিটা কি, অতিভুজ, তাহলে এডি স্কোয়ার সমান কি পাবো আমি, এ ও স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। ইয়েস অর নো। তাহলে এ ও স্কোয়ার মানে কত, এ ও 6 স্কোয়ার প্লাস 2.5 স্কোয়ার, ঠিক, তাহলে এডি স্কোয়ার পেলাম। ওকে, তাহলে এডি কত পাবো আমি, √36
232 প্লাস 25 25 225 মানে কত পাবো আমি 2.625 সরি 6.25 6.25 তাহলে পাবো আমি এখানে 6 6 12 মানে 42.25 মানে কত 6 7 42 6.5 তাহলে এই এডি আমি পাচ্ছি কত 6.5 6.5 রম্বসের প্রতিটা বাহু কি সমান হয় তাহলে আমাকে চেয়েছে কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য তার অ্যান্সার কত পেলাম আমি 6.5 সেন্টিমিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে একটি লম্ব সরি 10-এর দাগ, এটা হয়ে গেল আমাদের 9। 10-এর দাগ কি বলেছে, দুটি গোলকের আয়তনের অনুপাত কত 8:1 হলে তাদের সমগ্র তলে ক্ষেত্রফলের অনুপাত কত। গোলকের আয়তনের অনুপাত বলে দিয়েছে। ওকে, তাহলে দুটি গোলক, তাহলে আমি একটাকে কি ধরবো 4/3 পাই r1 কিউব, আর একটা ধরবো 4/3 পাই r2 কিউব সমান কত 8/1। ঠিক, তাহলে সব এগুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত r1/r2 এর হোল কিউব সমান 2/1 এর হোল কিউব, দিলে 8/1 হয়ে যাবে। তাহলে r1/r2 সমান কত পাচ্ছি 2/1। পেয়েছে কি আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত যদি হয় কার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 4πr1² বাই 4πr2² মানে কত পাচ্ছি আমি অ্যাকচুয়ালি 4πr1² মানে অনুপাত, তাহলে r1/r2 এর হোল স্কয়ার পাবো। r1 এগুলো কেটে যাবে, r1/r2 এর হোল স্কয়ার মানে কত 2/1 এর হোল স্কয়ার মানে কত 4/1। 4/1 মানে কত 4:1 মানে 4:1 হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো এখানে 11-র দাগ, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমির ক্ষেত্রফল a বর্গ একক, উচ্চতা h একক হলে ah/3v এর মান কত নির্ণয় করতে বলেছে। খুব সহজ অঙ্ক, আয়তন বলে দিয়েছে কত v মানে 1/3 পাই r² h সমান কত বলে দিয়েছে v, ভূমির ক্ষেত্রফল মানে কত পাই r² সমান কত a, আর কি বলছে উচ্চতা মানে এইচ যেটা স্মল এইচ এটাকে বলছে এখানে ক্যাপিটাল এইচ ধরে নিচ্ছে একক। ঠিক, বলেছে দেখো ah/3v, এবারে এইখানে আমি কি বলবো মানটা বসাবো। দেখো 1/3 পাই r² এর মান কত a, এইটাকে আমি লিখতে পারি a, এইচ এর জায়গায় কি লিখবো ক্যাপিটাল এইচ গুণিত এইচ সমান v, হয়ে গেছে, কোনাকুনি গুণ করে দাও এইচ সমান কত 3v বা h/3v সমান কত পাচ্ছি 1। কত ইজি অঙ্ক দেখো, একটু মন দিয়ে করলে অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবে তোমরা। তাহলে অ্যান্সার কত বেরোচ্ছে 1। নেক্সট বলেছে দেখো একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলে দিচ্ছে 8.1, আর সামেশন fi xi 132 প্লাস 5k হলে সামেশন fi সমান 0 হলে কে এর মান কত। এটা আগের দিনেও বলে দিয়েছিলাম, এটা দেখো গড় ইজিলি বলে দিচ্ছি, গড় সমান কি হয় সামেশন fi xi বাই সামেশন fi ইকুয়ালস টু এইটা হবে, তাহলে উপরে কত হবে 132 প্লাস 5k বাই 20 সমান, এটা সমান কত হবে আমি লিখে দিচ্ছি 8.1, কোনাকুনি গুণ করে দাও 132 প্লাস 5k সমান 20 2 আর 2 16 162, 5k সমান কত হবে 162 মাইনাস 132, তাহলে 5k ইকুয়ালস টু হচ্ছে তোমার 30, k সমান হবে 30/5, পাচ্ছি কত আমি 6, তাহলে k এর মান কত পাচ্ছি আমি 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আজকে আমরা 12 নম্বর যে ডিস্ট্রিক্ট ছিল কমপ্লিট করে দিলাম।
তো এর পরের ভিডিওতে আমরা 13 নম্বর ডিস্ট্রিক্ট অর্থাৎ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। তো আমি পূর্ব মেদিনীপুর থেকেই কিন্তু করছি ভিডিওটি, তো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের নিয়ে খুব এক্সাইটেড থাকবো। তো পরের ভিডিওতে অবশ্যই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব, প্রতিটা প্রশ্ন এইভাবে ডিটেল বলে দিব তোমাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাইকে বলবো প্লিজ লাইক করে দাও। অনেকে দেখছো লাইক করছো না, ভালো লাগলো কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা দেখছো অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন হলে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট ডিস্ট্রিক্ট নিয়ে। ততক্ষণে ভালো থাকো, পড়াশোনা করো, সুস্থ থাকো। জয় হিন্দ।